এই যে তোফায়েল আহমেদ মারা গেল, কালকে তার জানাজা ঘিরে বেশ কিছু নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হলো। আপনি কি মনে করেন না এটা আইনের অপব্যবহার? ওনার জানাজা হইছে, সেখানে গ্রেফতার করতেছে, তার মানে হচ্ছে যে এখন পুলিশের যেটা ভাষ্য সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। ও তো আওয়ামী লীগ বলে জানাজা হয়নি, জানাজা হয়েছে একজন তোফায়েল আহমেদের, যিনি মারা গেছেন। উনি মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা। তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে যদি সর্বোচ্চ কারো নামটা উচ্চারিত হয়, সেটাও তোফায়েল আহমেদের নাম উচ্চারিত হয়। ৯ বারের নির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রী ছিলেন, এবং অবস্থাটা তো এমন যে মানে যে কোনো সরকারের সময় ইলেকশনে ওনারা জিতত। এবার যে বা সলিড ইলেকশন নিলে ওনারা জিতে আসছেন। তো একজন জনপ্রতিনিধি, মানুষ চাইছে বিদায় ভোট দিয়ে জিতাইছে, মিনিস্টার ছিলেন, মন্ত্রী ছিলেন। গতকাল ওনার এক বন্ধুর যেই বক্তব্য শুনলাম, সেটাতে আমার কাছে মানে অবাক লাগলো। উনি বললো, ওই ওনার ফ্রেন্ড বলতেছে যে আমাকে আমার বন্ধু, ওই তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, বলে যে আমাকে আমার বন্ধু বলছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাইতেছে ভোলায়, আমি খাওয়া দাওয়ার সমস্ত কিছুর ব্যবস্থা করে দিছি, রান্না বান্না সব চলতেছে, উনি ওখানে খাবে, তোমরা এটা মনে রাখো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যায় নাই ভোলায়, ভোলায় ওবায়দুল কাদের চৌধুরী গেছে বা আমি গেছি। কথাটা বুঝছো? রাজনৈতিক সহমর্মিতা বা সৌজন্যবোধ যেটা ছিল। উনি মারা গেলেন, বিএনপির কোনো একজন নেতা কোনো শোক প্রস্তাব বা কোথাও শোক করছে তাও জানি না। আবার ওনার ওনার জানাজা যেটা দক্ষিণ প্লাজায় হয় সমস্ত এমপিদের, ওইটা দেয় নাই, করতে দেয় নাই। আর এখন বিএনপির অনেকে বলে যে আমাদের নেতাদের দেয় নাই, কিন্তু আমার দেখা মতে, জানা মতে, সাদেক হোসেন খোকার জানাজা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। তোফায়েল আহমদ সহ বড় বড় সমস্ত সিনিয়র নেতারা গেছে, ফুল দিছেন। এটা ছিল রাজনৈতিক একটা অবস্থান। এখন এখন ওখানে গেছেন, তো উনি জয় বাংলা বইলা, তো মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল জয় বাংলা বইলা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, জয় বাংলা বইলা মুক্তিযোদ্ধারা ঝাঁপাইছে। ওনার নামাজের জানাজার শেষে জয় বাংলা স্লোগান দিবে, এটা নর্মাল। জয় বাংলা তো কোনো নিষিদ্ধ স্লোগান না। আর জয় বাংলা শুনলেই তোমার এই ধরনের কাঁপুনি, এটাও আমার বোধগম্য না। ওখানে পুলিশ লাঠি চার্জ করলো, প্রায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে। তাদের দোষ কি? জয় বাংলা স্লোগান দিছে। তো আজকে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে আপনি ১৯ জনকে জেলে দেন, তাইলে এখন করতে হবে যে ৭.৫ কোটি বাঙালি যারা ওই সময় বাইচা ছিলেন ১৯৭১-এ, সবাইরে জেলে দেন, কারণ এটা তো জামাতের ভয় ছিল জয় বাংলায়। সুতরাং এখন বিএনপিরও ভয় তাহলে জয় বাংলায়, বিএনপির ভয় না, বৈধতা আছে কিনা এটা হচ্ছে আমার জাতির কাছে প্রশ্ন। কারেকশনটা আমি বলি, এখানে আমরা যেটা দেখছি শুধু বিএনপির একার ভয় না, বিএনপির সাথে কিছু পুলিশ দলেরও ভয় আছে, জাতীয়তাবাদী পুলিশ দল, যারা বিএনপির উইংস হিসেবে কাজ করছে। এই যে দেখেন, আপনাকে একটা ফুটেজ দেখাই আমি, কোথায় তার ঠিকানা কি, সে কি করে, এগুলো জিজ্ঞাসা অবশ্যই করতে পারি। তার পরিচয় কি, তার ব্যাকগ্রাউন্ড কি, রাজনৈতিক পরিচয় কি, এগুলো আমাদের চেকের একটা বিষয়। তার শরীরে অন্য কিছু আছে কিনা, আমরা তার শরীরের আমরা বডি চেক করি, বিষয় আমি দেখবো এটা, ঠিক আছে? গেঞ্জি কেন, গেঞ্জি পড়া কেন ভাইয়া? এটা পার্ট অফ ইনভেস্টিগেশনের মধ্যে আপনাদের জিজ্ঞাসা, ঠিক আছে? ওকে। কিন্তু স্যার ইয়াতে এই যে ওনারে নিয়ে পোস্টও করছে, এই জন্য স্যার আমি ওনার মেসেঞ্জারটা উনি দেখাচ্ছি বিভিন্ন দেখেন, এখানে পুলিশ সদস্য বলছে স্যার পোস্ট করছে স্যার, এই জন্য আমি ওনার মেসেঞ্জারটা দেখছি। কারো ব্যক্তিগত অভিমত ব্যক্ত করার জায়গা এখন ফেসবুক, যেটাকে আমরা সিটিজেন জার্নালিজম বলি। আমি কি আমার ব্যক্তিগত মত প্রকাশ করব সোশ্যাল মিডিয়ায়, সেটা কি পুলিশ ঠিক করে দিবে? পুলিশ মেসেঞ্জার চেক করার রাইটস রাখে? ইউরোপে আপনি তো আছেন, আপনি তো ইউরোপে আছেন। হচ্ছে যে আমরা একসময় আমরা ফেসবুকের মাধ্যমেই দেখছি বিভিন্ন জায়গায় যে এর আগেও অনেক সময় অনেক কিছু নিয়ে পুলিশ এই ধরনের বাড়াবাড়ি করছে, অতীতেও করছে। অতীতে যেটা করছে সেইটার কারণে মানুষ প্রচুর কথাবার্তা বলছে, আমরা নিজেরাও বলছি যে আমার ফেসবুক আমি কি করবো, তাদের তোর কি। তো এগুলা নিয়েই তো আপনারা আন্দোলন দাঁড়া করাইছিলেন।
সরকার পতন আন্দোলন করছেন। তো হুম। ওইটার পরে এখন আবার কেন হচ্ছে? আর সবচেয়ে মজার বিষয়টা কি জানো, ওরা এই পুলিশ যেটা বলছে যে পুলিশের অধিকার আছে দেখার। আমি তার এক্সাম্পল একটা কথা বলি, আজ থেকে 3 দিন আগে তোমার এই ফ্রেঞ্চ জার্মা আর আর্সেলোনার একটা খেলা ছিল, ফাইনাল খেলা, যেটাতে প্যারিস সেন্ট জার্মান জিতছে। তো ওই খেলা শেষে ব্যাপক গন্ডগোল হয়েছে ফ্রান্সে। দুর্ভাগ্যবশত সেদিন ওখানে ছিলাম আমি, আচ্ছা। খেলাটালা দেখা মারামারির চোটে। এখন আমরা তো তারা তারা দেখতেছি, কেউ কেউ ভিডিও করতেছি, কেউ কেউ পোস্ট দিতেছে এইসব। হুম হুম। পুলিশ আইসা ওখান থেকে অনেক লোকজন ধরলো, কিন্তু একটা পুলিশ আইসা আমাদের সামনে দিয়ে এত পুলিশ গেল, আইলো, কেউ আমাদের জিগাইল না যে তোরা এখানে কি করস। পুলিশ জিগায় নেয়, পুলিশ কিন্তু টার্গেট আগে করছে যে কোথায় কোথায় গন্ডগোলতে কারা কারা করতেছে, ওইটা দেখে ওরা ধরছে, জিগায় নেয়। যে এখানে যে কোনো ইউরোপ আমেরিকাতে পুলিশ যে কোনো জায়গায় সাধারণ পথচারী, তুমি রাতে 3টা বাজে গুলো তোমার আইডি কার্ডও চেক করবে না, মোবাইলের জায়গায় কিচ্ছু জিজ্ঞেস করবে না, এটা তোমার নাগরিক অধিকার। এখন ওই বেটা গেঞ্জি পরে কেন বাইরে হইলো, এই জন্য তারা জিগাইতেছে। ও বলতো আমি হাসপাতালে ছিলাম, হাসপাতালে বাইরে আমি হাঁটতেছি, তুই হাঁটবি কেন রাস্তায়? ওরে শালার, এটা কাহিনীটা কি? পাবলিককে হাঁটা এরা চলা আবার এরা আবার ফ্যাসিজমের তকমা দেয় শেখ হাসিনাকে। শেখ হাসিনা। শেখ হাসিনার সময় রাত 2:30, 3টা, 4টেও মানুষ বাইরে বেরিয়েছে, কেউ একটা ফুলের টোকা দেয়নি। না, হ্যাঁ, টহল পুলিশ নিয়মিত চেকিং এর অংশ হিসেবে চেকিং করছে, সেটাও তাও নির্দিষ্ট থানার এরিয়া, কেউ কারো এরিয়ার বাইরে যায়নি। অন্ততপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া 24 ঘন্টা ওপেন ছিল, ধানমন্ডি এরিয়া 24 ঘন্টা ওপেন ছিল, কোনো চেকিং ছিল না। শেখ হাসিনার আমলের কথা বলি আমি, এটা হচ্ছে তোমার 2020 কোভিডের পরপর হুম ঢাকায় আমি আগেই গেছি, পরে আমার 2টা ক্লোজ বন্ধু এখানকার, ওরা ঢাকায় গেছে। তো ঢাকায় যাওয়ার পরে ঢাকা শহরে বার আছে, তুমি এটা জানো। হুম। তো ওরা বললো চলো তোমাদের দেশের বারে যাব। তো আমি বললাম চলো, তো নিয়ে গেলাম। কোন বার ওইটা আমি নাম বললাম না। ওখানে গেলাম, পরে যে 2 জনে 2টা হুইস্কি নিল, 2 জনে 2 প্যাক হুইস্কি নিল। আমার যে আসলে কি খাবা, ওই সামনে বারম্যান, তাই আমি বললাম তুমি আমার একটু গরম পানিতে লেবু দাও। তো হাসতেছো, গরম পানিতে লেবু? তাই আমি বললাম যে হ্যাঁ। পরে আমার ওই যে ফরাসি ফ্রেন্ড, ওরা তো এখন ফ্রেঞ্চ ভাষায় বলে, কিন্তু ওই বেটি তো বুঝে না। পরে আমার বলে যে কি বলতে, আমি বললাম যে ওরাও আমার মানা করতেছে যে হুইস্কি না খাইতে, কারণ আমি অলরেডি আমার হেপাটাইটিস বি, ডায়াবেটিস, ব্লাড প্রেশার 3টা আমার খুব চরম অবস্থা। আমি কোনো অ্যালকোহল ছুঁই না, আজকে 10 বছর আগে খেতাম, এখন খাই না। যার কারণে ওরা আমারও বলতেছে বুদ্ধিমানে কাজ করছে, গরম পানিতে লেবু, এটা তোর কোলেস্টেরল কমাইতে সাহায্য করবে। কারণ আমার হেপাটাইটিস বি যেহেতু খুবই চরমে, কনফ্লিক্ট হয়ে যায় অ্যালকোহলে। বের হওয়ার পরে জাস্ট এগুলো 1-1.5 ঘন্টা পরে বের হওয়ার পরে হঠাৎ পুলিশ ওখানে ইয়ে করতেছে, দেখতেছে কারা। আমার স্যার, আমি তো বাঙালি, বাঙালির তো আসলে ওই রকম বারে যায় মট্টত খাওয়ার খুব একটা ইয়ে নেই। তো আমার পুলিশ অফিসার আমার এসে জিজ্ঞেস করলো আপনার এখানে কেন শুনতে? আমরা আসলাম আমাদের বিদেশি গেস্ট নিয়ে, ফ্রেন্ডসও আসছে এখানে, এরা ড্রিঙ্কস করছে এই জন্য। তো ওরা আমার জিজ্ঞেস কাহিনী কি, আমি এমনি জিজ্ঞেস করতেছে ওরা, কারণ আমাদের দেশে এটা হালাল না, কারো কারো হয়তো লাইসেন্স আছে, তারা খাইতে পারে, সবাই যাইতে পারে না। তো ওরা হয়তো মনে করছে আমি তো বাঙালি এই জন্য। পরে ও আমার জিজ্ঞাসা, সেই পুলিশ আমার বলতেছে হ্যাঁ ওরা খাইছে, আপনি যে খান নাই তার কি প্রমাণ আছে? আমি তো আপনার কাছে মেশিন আছে, মেশিন থাকলে আপনি চেক করে দেখেন, এক সিঙ্গেল চেক করেন, আর যদি মেশিন না থাকে তাহলে বাদ দেন। আর আমি যদি খাইতে চাই আমাকে আপনি বাধাও দিতে পারবেন না। বলে যে কেন? আমিও ফরেন পাসপোর্ট হোল্ডার, আমি বাংলাদেশের নাগরিক না, আমিও ফরেনার। তখন ও বলতো সরি 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 সরি, এটা আমরা জানতাম না। পরে আমি সৌজন্যতা বোধমূলক আমি আমার আইডি কার্ডটা দেখাইলাম এই জন্য। ও বলে যে না না, এটা দেখার দরকার নেই, বাদ দেন, আপনার ফরেনার মানুষ, আপনাদের সাথে এগুলা করে আমাদের কোনো ফায়দা নাই, এটা দেওয়াই হয়েছে আপনাদের মতো ফরেনার বিদেশি যারা আসে, এবার শেষ যেই জাত না কোন জাত সেটা দেখার দরকার নাই। তাহলে যে কাহিনীটা কি,
বলে যে এখানে অনেকে খাইয়া পরে মাতলামি করে, যার কারণে আমরা কন্ট্রোলের জন্য এখানে এই অনেক ছেলে পেলে আছে যারা কন্ট্রোল করতে পারে না, খাইতে পারবে ধরেন আপনার 1 বোতলে খাইয়া বসে 3 বোতল আইসা তো মাতলামি করে। এই জন্য এটা পুলিশের রাইট আছে, বারের সামনে তারা জিজ্ঞেস করতে পারে, মাতলামি করলে জিজ্ঞেস করতে পারে, বা ইয়ে দেখলে জিজ্ঞেস করতে পারে। এখন ওদের মনে হয়তো, আমার যদি মনে হচ্ছে, ওদের মনে হচ্ছে এটা মনে হচ্ছে 2জন ফরেনারের লাগে আমি একজন আছি, আমি কি শালা গুন্ডা বদমাইশ কিনা, কারণ বাঙালি তো। এটা হইতো তারা তাদের সিকিউরিটির জন্য চিন্তা করতে, ওই ফরেনারের জন্য। এই সিস্টেম। কিন্তু এখন ওই যে আপনার একটা মিছিল হয়ে গেল গা, তুমি রাস্তা দিয়ে হাইটা যাবা, তোমার লুঙ্গি খুইলা চেক করবে যে তুমি মুসলমান না হিন্দু, তুমি আওয়ামী লীগ না বিএনপি। তো এটা তো মোবাইল খুলে চেক করাটা মানে হচ্ছে যে ওই যে একসময় পাক্কারা যেমন মুসলমান না হিন্দু লুঙ্গি খুলে চেক করতো না, ছবিগুলো এখনো আছে না, এরকম হয়ে গেল। এটা লুঙ্গি খোলার মতো হয়ে গেল, কারণ এটা তো আমার পার্সোনাল। ওখানে ওই মোবাইলের ভিতরে আমার অনেক রকম ভিডিও থাকতে পারে। এখন এমন হইতে পারে যে আমি লুঙ্গি টুঙ্গি খুইলা শার্ট প্যান্ট সব খুললা, এটা তো আর বাংলাদেশ না। বাংলাদেশে তো মানুষ ওই যে পুকুরে যায় ঝাঁপ দিয়া তোমরা গোসল করো লুঙ্গি মুঙ্গি পইরা, বিদেশে তো এগুলা পরে না, সবকিছু ফালাই দিয়া বাটতে হবে ডিক্কা পানিতে। এখন আমার মনে হইলে যে ভাই আমি একটু ছবি তুলি আমার এই অবস্থা, তো এটা দেখার রাইট কি আপনার আছে? সেটা তো আমার মোবাইলে আছে। আপনারা কে এই রাইট দিছে যে মোবাইল চেক করতে পারবেন? আপনার মোবাইল দিয়ে চেক করতে পারবেন আমার মেসেঞ্জার গুলো, আমি কি পোস্ট দিলাম না দিলাম সেটা তো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যদি সমাজের কোনো ক্ষতি না হয়, দেশের কোনো ক্ষতিকারক পোস্ট না হয়, তাহলে আপনি কিছুই বলার নাই। সেই রাষ্ট্রবোধের চিন্তা ভাবনা তো পুলিশের নাই। পুলিশের তো খালি মাল কামানোর চিন্তা ভাবনা। আপনি খেয়াল করে দেখবেন, কিছুদিন আগে এই জামাত বিএনপি গোষ্ঠী ওপেনলি দাবি করলো, যখন মারামারি হচ্ছিল শিবিরের সাথে ছাত্র দলের, তারা একে অন্যকে গুপ্ত বলতেছে, তখন ছাত্র দল যখন শিবিরের গুপ্ত বলে না 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 আমরা গুপ্ত নই, আমরা আগের জামাত আর এখনকার জামাত এক করলে চলবে না, আমরা ভালো হয়ে গেছি, বললো না? কথা হচ্ছে, তোমরা যদি ভালোই হয়ে থাকো তাহলে তোফায়েল আহমেদের জানা যায় এই ডাকাত মালেকের ব্যাপারে তোমাদের এত আবেগ কেন? এই আবেগ তো থাকার কথা ইসলামী ছাত্র সংঘের, যেটা 1971 সালে জামাতের প্রক্সি টিম হিসেবে কাজ করেছে, রাজাকার হিসেবে কাজ করেছে। সাব্বির, আমি জামাতের কোনো দোষী দেখি না। আমি জামাতের কোনো দোষ দেখি না। কেন দেখবেন না শুনি? এগুলো তো একই ক্ষেতের মূল্য, সব জামাত বিএনপি এখন একই ক্ষেতের মূল্য। কেন দেখি না আমার কথাটা একটু শুনো ভাই, অনেকে এটা অন্যভাবে নিতে, কিন্তু আমার যেটা বিশ্বাস, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কথা মনে আছেন? হ্যাঁ মনে আছে। উনি বিমান হাইজ্যাক করে যখন বাংলাদেশ যুদ্ধ চলে, তখন বিমান হাইজ্যাক করে আসার পথে মারা যায়, এবং ওনার কবরটার উপরে লিখেছিল যে ইহা সোয়া হ্যায় এক গাদ্দার, মানে এই জায়গায় গাদ্দার শুয়ে আছে। বীরশ্রেষ্ঠ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, তাকে পাকিস্তানিরা সেখানে গাদ্দার হিসেবে চিহ্নিত করে কবরের উপর লেখা রাখছে। মতিউর রহমান কিন্তু মুসলমান, গাদ্দার নাকি, সেইটা নিয়ে এই জামাইত্যারা কোনোদিন কোনো কথা কয়নি। কারণ জামাইত্যাদের কাছে তো আসলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যারা করছে সবাই গাদ্দার। বিএনপি তো দাবি করে যে তারা মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধার দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। না না, ওদের শুনো, ওদের কথায় জিয়াউর রহমানের ডাকেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, জিয়াউর রহমানের ডাকে, ওনার সেদিনে সে ভাষণের ডাকে মানুষ উদ্বুদ্ধ হয়েছে। ঠিক আছে, কিছুক্ষণের জন্য আমি মানিয়ে নিলাম আমার জিয়া সাহেবের ডাকে স্বাধীনতা, তাহলে জিয়া সাহেবের ডাকে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছে, যতজন যুদ্ধ করেছে সব মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমান যেমন মুক্তিযোদ্ধা, এনারাও সবাই মুক্তিযোদ্ধা। তাহলে একজন মুক্তিযুদ্ধের দল, যার দল নাকি পুরোপুরি মুক্তিযোদ্ধা, যার বাবার ডাকে নাকি দেশ স্বাধীন হয়েছে, তাহলে তার বাবার সৈনিক, বাকি মুক্তিযোদ্ধারা তাহলে তার বাবার সৈনিক হয়। ওনার লাশটা কেন সেই সম্মানটুকু পাইব না? নাকি ওনার বাবা চোর যোদ্ধা ছিলেন, মুক্তিযোদ্ধা, নাকি ওনার বাবা চোর যোদ্ধা ছিলেন? চুক্তিযোদ্ধা ছিলেন, চুক্তিতে পাকিস্তান আর্মির সঙ্গে চুক্তি করে সেই যুদ্ধ হয়েছে। গেছিলেন যে চট্টগ্রামে সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামাইতে,
সেইখান থেকে ওই এম এ হান্নানের চাপে এরা যখন ধরে ফেলাইলো যে অলি আহমদ কিন্তু একটা কথা বলে যে সে নিজে নিয়ে আসছিল, তারে নিয়ে আইছে, উনি ভাষণ দিছেন ওখানে তার পক্ষে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে 27 তারিখ 10 কিলোওয়াট। দেখি তুমি তো এখন ঢাকায় বা রাজশাহীতে আসো, চট্টগ্রাম বেতার স্টেশনটা ধরতে পারো কিনা? ধরতে পারবা না, সম্ভব না, না সম্ভব। আর তখন তো মাত্র 10 কিলোওয়াট, এই 10 কিলোওয়াটের আওয়াজে ওনার এক আওয়াজে সারা বাংলাদেশ নেমে গেছে। তাহলে তোমার 26শে মার্চ উদযাপন না করে 27শে মার্চ আমরা উদযাপন করবো, সেটা না করি 27শে মার্চ এই উদযাপন হয় না কেন? কেন 26শে মার্চ হয়? এই কথাটা কেউ জিজ্ঞাসা ওদেরকে যে ওনার বাবার ডাকে? তো আপনার বাবার ডাকে তো তোফায়েল আহমদ তো তাহলে যুদ্ধে গেছিলেন, তাহলে উনি মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, উনিও, ওনার সম্মানটা আপনারা রাষ্ট্রীয়ভাবে দিতেন। এই যে রাষ্ট্রীয়ভাবে সম্মান দিচ্ছে তো দেখাচ্ছে আপনাকে, এই যে দেখেন তোফায়েল আহমেদকে দাফন করেছে তো কি হয়েছে, একজন জঙ্গি বলতেছে এই কথা, কবর থেকে তাকে তুলে নাকি জ্বালিয়ে দেবে, চিন্তা করেন। এইটা হচ্ছে যে এই জঙ্গি, এই যে জামশেদ হোসেন, সে কি জানি না, তার যেই সুরত, তাতে ওনাকে তো আমার সহি মুসলমান বলে মনে হয়। ওনারা তো আসলে ওই যে ওই মাদ্রাসায় শিশু বলৎকার আর বেহেস্তে যায় গিলমান বলৎকারের চিন্তায় থাকে, যার কারণে ওনাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। তো এদেরকেই রাস্তায় টেনে মারা উচিত, যে কোনো মৌলবাদীর জায়গা বাংলার মাটিতে হবে না। এই জন্যই পৃথিবীর কোথাও হয় না, পৃথিবীর কোথাও এদের হয় না। মিজানুর রহমান আজহারিকে তো অস্ট্রেলিয়া থেকে লাত্তি দিয়ে বের করে দিচ্ছে। হ্যাঁ, আরে গত 2 দিন না 3 দিন আগে দেখলাম ইউরোপের কোন একটা দেশে, সম্ভবত কি দেশটা আমি ভুলেও গেছি, ওই একটা বাচ্চাকে মাইরা ফেলছে মৌলবাদীরা। এরপরে যাইয়া এই ইউরোপিয়ানরা যেখানে মসজিদ, এই মসজিদ ভাঙ্গা ছিল, এখানে প্রস্রাব করছে। এই সমস্ত মোল্লাদের কারণে, এদের কারণে আমাদের পবিত্র স্থানে পাবলিক প্রস্রাব করে, যাইয়া উল্লাস করে ওখানে, এই সমস্ত হারামিদের কারণে। এই সমস্ত হারামজাদারা ওপেনলি বলতেছে যে আরেকটা কাহিনী দেখি আপনাদের সবাইকে দেখাই, তোফাইলের লাশটা সমুদ্রে নিক্ষেপ করেন, কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব। মানে ও যদি জামাত শিবির বা হেফাজতের নেতা হতো তাহলে নাকি ও বাংলার জমিনে দাফন করতে দিত না। কত বড় বেয়াদব। এটা দেখবা এই লোকই কয়দিন পরে সে করবে যে না 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 এটা আমার ফেসবুক না, এটা আরেকজনে ইয়ে করছে, হ্যাঁ, হ্যাক করছে, হ্যাক করছে, জামগো সালাউদ্দিনের মতো। হ্যাঁ, কি অবস্থা। ভাগ্য ভালো, অনেকে আবার এটাও বলতে পারে যে ভাগ্য যদি ভালো থাকে যে এটা এআই দিয়ে করা। এখন তো নতুন কালকে রাতে যখন আমরা ঢাকায় যখন জানাজা হয়, এর জানাজা শেষের পরে আমার একটা লাইভ প্রোগ্রাম ছিল, সেইখানে লাইভে থাকা অবস্থায়, লাইভ শেষ প্রায় মনে হয় 30 সেকেন্ড বা 1 মিনিট আগে আমি একটা ফোন পাইলাম যে ভাই ওই ইয়েতে কি বলে ভোলায় বিভিন্ন বাসা বাড়িতে পুলিশ যা জানাজায় না যাওয়ার জন্য প্রেসার করতেছে। আজকে সারা দিনও সেনাবাহিনী এবং পুলিশ প্রচুর চেষ্টা করছে কিন্তু যাতে জানাজার নামাজ না হয়। ওইখানে আমার 12-14 জন বিএনপির পোলা যায় ওই যে লাশ রাখার জন্য যে তাবু টাবু টাঙাইছে, এগুলা ছিঁড়া ফালাইছে, এগুলা ফালাই দিছে। এটা লাশ আসার আগে, তবুও কিন্তু এরা ঠেকাইতে পারে নাই। লাশ আসার পরের সিনটা আমরা আবার দেখাচ্ছি, ওটা দেখলে আপনি স্যাটিসফাইড হয়ে যাবেন। সাধারণ মানুষের আবেগ এবং সাধারণ মানুষের ভালোবাসার এত পাওয়ার, ওই 2-4টা ছাত্র দল, 1-2 ডজন ছাত্র দল নেতা কখনোই মুক্তিযুদ্ধের ইতিহাসকে ডামাতে পারবে না। পুরোপুরি লাস্টে কবর দেওয়া থেকে কবরের ওই প্রথম জানাজা ভোলায় এবং সেকেন্ড জানাজা ওনার বাড়িতে, এগুলো পুরো লাইভ দেখছি আমি। হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে গেছে। কারণ আমাদের দেশে একটা সিস্টেম আছে কি জানো, তোমার সাথে আমার সাথে চরম শত্রুতা, আমি কিন্তু তুমি মইরা গেলে কিন্তু তখন আর শত্রুতা এটা থাকে না। এটা আমাদের দেশে একটা সংস্কৃতি, থাকে না। এটা ভ্রাতৃত্ববোধ। হ্যাঁ, মারা যাওয়ার পরে সবাই এখন দেখবা যে অনেকেই বলবে, সবাই বলবে যে মারা গেছে ভাই, ওনার নিয়ে আলোচনাই যাই না। এই জিনিসটা আমাদের দেশে আছে, আর এইটা আছে বিদায় এখনো দেশটা আছে। আর নাহলে যে 12, 14, 15, 20টা পান্ডা, এরা পুরো দেশ আরো ধ্বংস করে দিত। একদম একদম। শুধু তাই না, আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন সাদেক হোসেন খোকার জানাজাটা হয় আওয়ামী লীগ শাসনামলে,
মানে ওই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই তো ফাইল আহমেদই বলেছিল যে আসলে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন, ভিন্ন মতের কিন্তু, হ্যাঁ কিন্তু তার প্রশংসা করতে কিন্তু তিনি কৃপণতা বোধ করেন নাই। দেখো ভাই, মুক্তিযুদ্ধটা কি শুধুমাত্র আওয়ামী লীগ করছিল? বাংলাদেশের 7.5 কোটি মানুষের মধ্যে 6 কোটি মানুষই করছিল।